সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা। আজকের এই স্বাধীনতা দিবসের আয়োজনে, স্বাধীনতা দিবসের দিনে পাবনা টিভির বিশেষ আয়োজন আমার গর্জনের স্বাধীনতা, আমার বর্জনের স্বাধীনতা। আজকের এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কবিতা পড়ব, গান করব, দেশের গান করব। আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনার জন্য, অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি আমাদের পাবনা জেলার ঈশ্বরদী অন্যতম সংগঠক, সাংস্কৃতিক সংগঠক এবং একসময়ের রেল শ্রমিক দলের অন্যতম শ্রমিক নেতা এবং ঈশ্বরদী সাহিত্য সাংস্কৃতিক পরিষদের মানে প্রিয় সংগঠক, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি আমাদেরকে আদর, মায়া, মমতা দিয়ে সাংস্কৃতিক চর্চা করার জন্য সবসময় আমাদেরকে ধন্য করেন, জনাব জাহিদুল আলম সনু ভাই আজকের আমন্ত্রণের অতিথি। আমন্ত্রণ জানাচ্ছি জনাব জাহিদুল আলম সনু ভাইকে। সনু ভাই, স্বাধীনতা দিবসের আজকের এই অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি পাবনা টিভির বিশেষ আয়োজন আমার গর্জনে স্বাধীনতা, আমার বর্জনে স্বাধীনতা অনুষ্ঠানে। মহান স্বাধীনতা দিবসে প্রথমে আমি শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকে পাবনা টিভির আয়োজিত এই স্বাধীনতা দিবসের আমার অত্যন্ত স্নেহভাজন শামীম আহসান, একজন কাব্যকার, একজন বিশিষ্ট আবৃত্তিকার, যাকে আমরা ঈশ্বরদীর একটা গর্ব মনে করি, এবং একজন রাজনৈতিক বিশ্লেষক, অত্যন্ত চিন্তাশীল, অত্যন্ত ভালো মনের, ঈশ্বরদী সাহিত্য সাংস্কৃতিক পরিষদের একজন সদস্য হিসাবে আমরা তাকে গর্ব অনুভব করি এবং তাকে আজকে এই স্বাধীনতা দিবসে আলোচনার জন্য একটা বিশ্লেষণমূলক অত্যন্ত দামি বিষয় নিয়ে যে আলোচনা করছে, যে আজকে আমাদের গর্জনের স্বাধীনতা, আমার বর্জনের স্বাধীনতা, অত্যন্ত মূল্যবান বিষয় নিয়ে আলোচনা হবে ব্যাপকভাবে, অত্যন্ত গবেষণামূলক। তা আজকে আমি পাবনা টিভিকে এবং শামীম আহসানকে সাধুবাদ জানাচ্ছি এই মহতি। ধন্যবাদ সনু ভাই। আমরা আলোচনায় যাব একটু পরে। আমরা আমাদের আজকে অনুষ্ঠানে আরেকজন অতিথি, আমাদের ঈশ্বরদীর গর্ব, যিনি ঈশ্বরদীর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সংগঠকের দায়িত্ব রয়েছেন এবং চিন্তক এবং গবেষক, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমাদের সনু ভাই মানে তার পছন্দ করেন এবং খুব প্রিয় মানুষ আমাদের, শ্রদ্ধেয় আশিকুর রহমান লুলু ভাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে প্রথমে পাবনা টিভিকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ঈশ্বরদী সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে তারা দায় এবং দরদ নিয়ে আজকে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা 1971 সালে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই আমাদের যে 71 সালের স্বাধীনতা যুদ্ধ যে আমাদের শিখিয়েছিল, সেটা শামীম আহসান, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, তার দায় এবং দরদ নিয়েই আমার মনে হয় যে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। সেই জন্য আমি
সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমরা আলমগীর ভাই ঢুকবে, আলমগীর ভাই। হ্যাঁ, চেষ্টা করব দাও 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 যে 2026 সালে এসে সেই চেতনাকে আমরা কতটুকু ধারণ করতে পেরেছি। আজকের আলোচনার যে বিষয়বস্তু, যে গর্জনে এবং বর্জনে, শব্দ কিন্তু দুটো, একটা হচ্ছে অর্জন, একটা হচ্ছে বর্জন। আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমি আবারও সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই এত সুন্দর একটা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করার জন্য। লুলু ভাই, আমাদের সাথে আরো একজন যুক্ত হবেন, আমাদের ঈশ্বরদের সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক, সম্মানিত সাধারণ সম্পাদক, এবং উনি একজন সঙ্গীত শিল্পী, রাজশাহী বেতার এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব এস আলমগীর ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। আলমগীর ভাই, আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। পাবনা টিভিকেও শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা রইল। ভালো আছেন তো? জি ভাইজান, আমরা আজকে আমাদের আজকের অনুষ্ঠানে যারা অতিথি রয়েছেন আমরা তিনজনকে পেয়ে গেছি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু নামটা আমি আগে প্রথমে ব্যাখ্যা করি। যদিও এই নাম বিষয় নিয়ে আমি যখন করি, আমার সোনু ভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করি, এই নামটার পেছনে একটা মানে গূঢ় তত্ত্ব রয়েছে, যে আমার গর্জনে, নট অর্জনে, গর্জনে, উচ্চারণের স্বাধীনতা, আবার আমার বর্জনের স্বাধীনতা, আমার বর্জনে। আমি একটু যদি ব্যাখ্যা করে দিই, একটু ধর্মীয় দিক থেকে ব্যাখ্যা করি। যেমন হাদিসে আছে যে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ। মানে আমি যদি শুধু সৎ কাজ করি, অসৎ কাজে নিষেধ করি, তাহলে কিন্তু আমার ইমানের অঙ্গ হবে না। আমাদের যেমন সৎ কাজে আদেশ করতে হবে, আবার অসৎ কাজেও নিষেধ করতে হবে। আপনি যদি আবার ক্রিয়া, আমরা মানে এক্সাম্পল দিতে পছন্দ করি, আমরা খেলাধুলার দিয়েও বোঝানোর জন্য একটু বলি, যে ধরেন ক্রিকেট খেলায় কিন্তু সব বল আপনাকে মারা যাবে না, অনেক বল আপনাকে ছেড়ে দিতে হবে। তো স্বাধীনতা অর্জন করা যেমন, স্বাধীনতা রক্ষা করাও তার থেকে কঠিন। আর এই কঠিন রক্ষা করতে যে আমরা অনেক কিছু বর্জন করতে পারি না, মানে বাদ দিতে পারি না। কি, আমার স্বাধীনতার মূল মন্ত্র কি ছিল, আমার স্বাধীনতার অর্জনের জন্য কি, স্বাধীনতার মূল মন্ত্র নিয়ে এই 30 লক্ষ শহীদের আত্মত্যাগ, 2 লক্ষ শহীদের মানে মা বোনের ইজ্জত সম্ভব, 9 মাসের যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ, এর বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তাহলে এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের যেমন উচ্চারণ হতে হবে, গর্জন হতে হবে, তেমনি আমাদের বর্জনও করতে হবে। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা আলোচনার শুরুতে আমি একটু একটা বিষয় আলাপ করতে চাই। আপনারা জানেন যে 1971 সালে আমাদের প্রায় 1 কোটি শরণার্থী উদ্বাস্তু হয়েছিল এই যশোর বেনাপোল সীমান্তে, যেখানে দুর্ভোগ, আমাদের যে উদ্বাস্তুদের শরণার্থীর দুর্ভোগ দুর্দশা, এইগুলো নিয়ে আমেরিকান একজন কবি অ্যালেন গিন্সবার্গ, তিনি একটি কবিতা লেখেন। সেই কবিতাটি পরবর্তীতে বিভিন্ন মানুষ উচ্চারণ, গান বাংলায় করে উপস্থাপন করেছেন বিভিন্ন সময়ে, এবং অনেকে বিখ্যাতও হয়েছেন। যেমন মৌসুমী ভৌমিক এই কবিতা থেকে বাংলা করে গান করে অনেক বিখ্যাত হয়েছেন। তো আমি অ্যালেন গিন্সবার্গের ওই ইংরেজি কবিতাটি প্রথমে উচ্চারণ করছি অংশ বিশেষ, ছোট আকারে। আমরা আলোচনা শুনবো এবং আলমগীর ভাইয়ের গান শুনবো, দেশের গান। আমি শুধু অনুষ্ঠানের শুরুতে সেপ্টেম্বর অন যশোর রোড থেকে আমি পড়ছি। অ্যালেন গিন্সবার্গ। Millions of babies watching the skies, belly swollen with big round eyes. On Jessore Road, long Babu Hush, no place to feed but sand channel rush. Millions of fathers in rain, millions of brothers in pain, millions of brothers in woe, millions of sisters nowhere to go, millions of daughters walk in the mud,
Millions of children washed in the flood, a million girls vomited grown, millions of families homeless alone, millions of souls 1971, homeless on Joshua Road under Great Sun, a millions a day, there are millions who can work toward Calcutta from Pakistan. White processions, families work, stunted boys, big hesitant talk, looks, bone scale, silent round eyes, stabbing black angels and human disguise on one floor mat with a small empty pot. Father lifts up their hands and their Lord, tears come to the mother's eye, pain makes mother Maya's cry. Two children together in Pamruk shade, stare at no word stayed, rice, lesson renting one time a week, milk powder for widowed infant meek, no vegetable money for work for the man, rice last 4 days, eat while they can. Then children strive their 3 days in row and vomit their next food and homeless and row. Millions of fathers in ruin. Millions of babies in pain, millions of mothers in rain, millions of brothers in woe, millions of children nowhere to go, nowhere to go. যে সারা বিশ্বব্যাপী অ্যালেন গিন্সবার্গ যে আন্দোলন করেছিলেন বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামে অনেক বড় কবিতা সেখানে উঠে এসেছে আজকের এই আয়োজনে আমরা তার স্মৃতিচারণ আলমগীর ভাই আমরা Yes, আপনার প্রথমে একটা দেশের গান শুনে আমরা মূল আলোচনায় চলে যাব thank you. সোহাগী গরবিনী বাংলায় ধন্যবাদ আমি যে সময় আলোচনা করছি গত রাতে তো ফায়ারিং হওয়ার কথা 21 বার তোপধ্বনি কিন্তু আমি এখন আমার আশপাশে প্রচন্ড ফায়ারিং শুনতে পাচ্ছি জানি না কি হচ্ছে আল্লাহ মাবুদ তো আমরা আলোচনায় চলে যাই প্রথমেই আমরা জাহিদুল আলম সোনু ভাইকে আমন্ত্রণ জানাবো মুক্তিযুদ্ধের সময় আপনার স্মৃতিচারণ যেহেতু ঈশ্বরদী একটা রেল কেন্দ্রিক শহর সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করবেন এবং আমরা শুনবো কারণ আমরা তো দেখিনি মুক্তিযুদ্ধ আমার জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে তো আপনার স্মৃতিচারণ শুনবো সঞ্চালককে অত্যন্ত ধন্যবাদ আজকে এই মহতী আলোচনায় মহান স্বাধীনতা দিবসের ঈশ্বরদী সাহিত্য সাংস্কৃতিক পরিষদের নির্বাহী সদস্য ঈশ্বরদী নাগরিক জোটের সদস্য সচিব এবং মানবতার প্রতীক বলা হয় যাকে সবসময় মানুষের কল্যাণের যে কাজ করে যায় সেই মানুষটা এই আলোচনা সভায় আছে আশিকুর রহমান লুলু আর একজন আমার অত্যন্ত ভালো মনের সাদা মনের মানুষ যে শিল্প জগৎকে ঈশ্বরদীতে সবসময় একটা জাগ্রত করে রাখছে ঈশ্বরদী সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক SM আলমগীর অত্যন্ত কণ্ঠশিল্পী এবং অত্যন্ত ত্যাগী ছেলে একজনা আজকে এই মহতী অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের ঘটনা আমার জন্ম 1961 সালের 11ই মার্চ এই স্বাধীনতা দিবসে আমার জন্ম আমার অনেকগুলো কিছু ঘটনা মনে আছে মার্চ মাসে 11ই মার্চ আর এই 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই স্বাধীনতার ঘোষণা করেন যেটা অনেকে যারা রাজনীতি করে পলিটিক্স করে
তারা অনেক অংশে বাদ দিয়ে দেয়। এই বাদ দেওয়ার কারণে আজকে সংঘাত। যে বর্জনের কথা বলছো তুমি, সেই বর্জনের দিকে আমরা যদি যাই, দেখা যাবে যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাবও কেড়ে নেওয়া হয়েছিল। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার ঘোষণাটাকেই উনি বলেছিলেন যে তার পক্ষ থেকে আমি এই স্বাধীনতা ঘোষণা করছি। এটুকু কিন্তু অন বিহাফ অফ কথাটাই উচ্চারণ প্রত্যেকটা করেছিলেন। মানুষকে, প্রতিটা বাংলাদেশের মানুষকে যা যতটুকু প্রাপ্তি আছে সেখানে কিন্তু স্বীকৃতি দিত। এবং দেশ গড়ার জন্য সে একজন সৈনিক হিসাবে সে দেশের যুদ্ধ করে স্বাধীন করার জন্য ঝাঁপাই পড়েছিলেন প্রথম, এবং তিনি জেট ফোর্স গঠন করেছিলেন প্রথম। তো যাই হোক, আমি যে আলোচনায় আজকে বলা হচ্ছে যে স্বাধীনতা ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা হলো এই যে 1970 সালে 7 ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ পায়। 169টা সিটের মধ্যে আওয়ামী লীগ 160টা পায় এবং নির্ধারিত মেয়েদের সিট আরো 7টি পায়, এই 167টা। আর পিডিপি যেটা পায় সেটা হলো ন্যাশনাল পার্টি, সেই ন্যাশনাল পার্টি যে এটা পায় সেটা হলো 2টা সিট পায়। ওই দিনকার ভোটের যে ঘটনাটা, সেই ভোটের ঘটনাটা আমি আমার মাকে, ভোটে যাতে ছিল না, তারপর মাকে উদ্বুদ্ধ করছে, আমি মার সাথে ভোটে গেছিলাম। এরপর যখন বিজয় হয়ে যায়, বিজয় হওয়ার পর থেকে পর্যায়ক্রমে একটা গন্ডগোলের সৃষ্টি হয় এবং ক্ষমতা যে সংখ্যাগরিষ্ঠ যাদেরকে ক্ষমতা দেবে পাকিস্তান, সেই পাকিস্তান যারা ক্ষমতাসীন ছিল তারা আইয়ুব খান, ইহা খান, সেখান ফিল্ড মার্শাল ইহা খান, সেই তাকে আর ক্ষমতা দিতে চায় না। তার কারণে একটা অসহযোগ গন্ডগোল শুরু হয়ে যায়। এই অসহযোগ গন্ডগোল শুরু হওয়ার পরে 7 মার্চে ভাষণ দেয়। 7 মার্চে ভাষণ দেওয়ার পরে বঙ্গবন্ধু গৃহবন্দী হয়ে যায় এবং 25 তারিখে তাকে সম্ভবত পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় এবং তারপরে পাকিস্তানে অপারেশন সার্চ লাইট শুরু করে দেয় এবং অত্যাচার শুরু করে দেয়। আমরা এখন এই ঈশ্বরদী থেকে পালিয়ে আমাদের কুষ্টিয়া গ্রামের বাড়িতে চলে যাই। এই গ্রামের বাড়িতে আমরা সবাই চলে যাই, কিন্তু আব্বা এখানে থাকে। আব্বা লাস্টে যখন 7 মার্চের ভাষণ হয়, ওই পরের দিন 8 মার্চ আব্বা যায় গ্রামে যে পৌঁছায় এবং এখানে বিহারি অধ্যুষিত এলাকায় অনেক বাঙালিকে বিহারিরা হত্যা করে দেয়, মারা দেয়। এরপর আব্বা গেল, আব্বা যাওয়ার পর আব্বাকে সেই সময় আমি বাড়িতে, আমরা সবাই মানে তাকে দেখি করে আমি উৎফুল্ল হয়ে যাই এবং তাকে দেখে আমি জড়াই কাঁদি ফেলে। এই সময় আমাদের যারা, আব্বা বললো যে দেশ স্বাধীন না হলে আমি আর চাকরিতে যাব না। আব্বা রেলওয়েতে চাকরি করতেন এবং সবাই আমরা 5 ভাই, দাদা, আমরা পরিবার পরিজন সবাই আমরা আমার গ্রামের বাড়িতে, সেই গ্রামের বাড়ি হলো কুষ্টিয়াতে সাতিয়ান ইউনিয়নে আটিক গ্রাম, সেখানে আমরা বসবাস করতে থাকি। ওখানে ওই গ্রামে নিয়ে গোষ্ঠীর কয়েকজন রাজাকার হয়। আসাদ নামের একজন রাজাকার ছিল এবং বাবু নামের একজন রাজাকার। তারা আমাদের বৈঠকখানায় আসি সারি তর্ক করে এবং বলে যে আপনারা দেশের শত্রু, আপনারা মুক্তিবাহিনী, আপনারা দেশে এখন চাকরি যাচ্ছে না, আপনার বিদ্রোহ করছেন, আমরা পাঞ্জাবি নেশনে ধরাই দেব। এই পর্যায়ে একটা তর্ক বিতর্ক হওয়ার পরে এমন একটা পর্যায়ে গেল, সেই পর্যায়ে যাওয়ার পরে সেই সময় সম্ভবত 28শে মার্চ, এই 28শে মার্চে তারা পাঞ্জাবি মিলিটারি আমাদের গ্রামে আনে এবং আমাদের বাড়ি ঘর সব পোড়াই দেয় এবং আমার দাদাকে হত্যা করার চেষ্টা করে। আমরা সব পলায় যাই, আমার চাচা আব্বা সব পলাই আমরা চলে যাই এবং ওখান থেকে আমরা নানির বাড়ি চলে যাই, আমাদের গ্রামের বাড়িটা পোড়াই দেয়। এই যে রোমহর্ষকর ব্যাপার, এই যে একটা স্বাধীনতা করতে যায় যে 30 লক্ষ শহীদ হয়েছে, 20 লক্ষ মা বোনের ইজ্জত হনন হয়েছে, এই স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু স্বাধীনতার যে অর্জন, স্বাধীনতার যে আমাদের
স্বাধীনতা আমরা অর্জন করেছি, কিন্তু এটাকে রক্ষা করতে আমরা এখন করছি। রক্ষা করার জন্য আমাদের যে নৈতিক বিষয়গুলো সেগুলো আমরা এখনো বর্জন করতে পারি না। ঠিক আছে সোনু ভাই, আমরা আলোচনা চলতে থাকবে। আমরা একটু ধন্যবাদ। লুলু আবার আপনার কাছে আসবো। আমরা একটু লুলু ভাইয়ের কাছে যেতে চাই, জনাব আশিকুর রহমান লুলু। লুলু ভাই আছেন? লুলু ভাই মনে হয় একটু বাইরে, পাচ্ছি না আমরা দেখে। আমরা একটু আলমগীর ভাইয়ের কাছে স্মৃতিচারণ করতে চাই যে পাকশি আমাদের, হ্যাঁ লুলু ভাই এসছেন। লুলু ভাই, আমরা সোনু ভাই স্মৃতিচারণ করছিলেন, আমরা কিছুটা শুনেছি, আবার আমরা দ্বিতীয় পর্বে যাব। মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন, বা আপনার বয়স কত ছিল, এবং আপনার পরিবার কোথায় ছিল, বা আপনাদের সেই সময় স্মৃতিচারণ যদি একটু করেন। লুলু ভাই, জনাব আশিকুর রহমান লুলু। লুলু ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নেটে একটু সমস্যা হচ্ছে। লুলু ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আসছি লুলু ভাইয়ের কাছে। আমার ঠিকই একই রকম প্রশ্ন হচ্ছে আলমগীর ভাইয়ের কাছে। আমরা জানি যে ঈশ্বরদীর একটি গুরুত্বপূর্ণ শহর বা নগরী পাকশি অঞ্চল, পাকশি বা রূপপুর, এবং অনেক আগ থেকে, ব্রিটিশ আমল থেকে এই পাকশি ছিল উত্তর এবং দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগের মূল কেন্দ্র এবং শহর বা হেড অফিস ছিল। আমি জানি যে আলমগীর ভাই দীর্ঘদিন এই পাকশি সহ সারা ঈশ্বরদীর কর্মকাণ্ডের নেতৃত্বে দিয়ে থাকেন বা আমাদের সাথে যুক্ত আছেন। আলমগীর ভাইয়ের কাছে প্রশ্ন যে মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল, বা মুক্তিযুদ্ধের সময় আপনি হয়েছেন কিনা আদৌ, বা সেই সময়ের কোনো স্মৃতিচারণ, বা আপনার পরিবার কোথায় ছিল, বা কোনো স্মৃতিচারণ আছে কিনা। ধন্যবাদ শামীম হাসানকে। আমার জন্ম 1963 সালে, 71 সালে তখন আমার 8 বছর বয়স। আচ্ছা, গ্রামের বাড়িতেই থাকি। আমরা ছোটবেলায় দেখছি ওই সময় যখন 71-এ যুদ্ধটা লাগলো, তখন আমাদের ডিউটি ছিল হচ্ছে গুলির বস্তা টানা। আমরা টানতে পারতাম না, তারপরও আমরা 5-7 জন লাগে মুক্তিযোদ্ধাদের গুলির বস্তা টেনে বাঁশের ঝাড় দিয়ে পার করে দিয়েছি, এগুলো আমার মনে আছে। এবং আমরা গ্রামের ভাষার একটা বলি যে গড় কেটে ওই বড় গর্ত করে, চারিদিকে গর্ত করে পুকুরের ভিতরে আমরা ওর ভিতরে পালাই থাকতাম আর কি। আচ্ছা, এইসব গুলো আমার মনে আছে। আর মুক্তিযোদ্ধাদের যে সহযোগিতা করে আমার আব্বা, আমার আরো সব ভাইরা চাচারা যেসব সহযোগিতা গুলা করতেন, আমরা ওইগুলা তাকে আমরা ছোট হিসাবে সেই সময় আমাদেরকে। ওই যে গ্রামের বাড়িতে লোকেশনটা কোথায় ছিল, আপনার গ্রামের বাড়ির গ্রামের লোকেশনটা বাড়িটা কোথায়? আমার শাহপুর শাহপুর। গ্রামে। হ্যাঁ হ্যাঁ, ওই গ্রিন সিটির অপোজিটই আর কি। হ্যাঁ হ্যাঁ। তো ওই সময় আমরা এগুলো আমরা খুব করতাম, এনজয় করতাম অবশ্য। এনজয় করতাম এই জন্য, তখন তো আমরা বুঝতাম না বিষয়গুলো এতটা। তো ওই সময় আমরা ওইভাবে কাজ করছি। তারপরে আস্তে আস্তে তো যুদ্ধ শেষ হলো, আমরাও তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইতে চলে আসি আর কি। স্কুলে যাওয়া শুরু করলাম। স্কুলে যে স্কুল থেকে প্রাইমারি শেষ করে তারপরে চলে আসলাম আরাকিতে। আস্তে আস্তে এভাবে আমরা চলে আসলাম। আমি একটু যোগ করি আপনার সাথে। আপনার যে ইউনিয়ন, সেই ইউনিয়নে মুক্তিযুদ্ধের সময় একটি নামকরা মানে বাজার, যেটা বিবিসি বাজার নামে পরিচিত। বিবিসি বাজার, পার্কের মধ্যে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় বিবিসি বাজার কেন্দ্রিক সবাই নিউজ শুনতো। আপনার ওখানকার কোনো স্মৃতি আছে কি বিবিসি বাজার? না, বিবিসি বাজারে যে চায়ের দোকানে মানে রেডিওটা চালাতো, ওই লোকটার নামটা আমি ভুলে গেছি। আমরাও আসতাম, কোনো দিন আসতাম শুনতে বিবিসির খবর সম্ভবত শোনার। আবুল কাশেম। কাশিম চাচা। ওই কাশিম চাচার দোকানে আমরা আসতাম বিবিসি শোনার জন্য, আবার দল ধরে চলে যেতাম।
হাঁটতে পায়ে হেঁটে আর কি, ওখান থেকে কাছে আচ্ছা হয় আমাদের বাড়ি। তা আচ্ছা আচ্ছা এইভাবে আমরা এই চলতে চলতে আস্তে আস্তে আমরা বড় হয়ে গেলাম। বড় হওয়ার পরে আমি 1984 সালে চট্টগ্রাম চলে যাই। আচ্ছা চট্টগ্রাম চলে যাওয়ার পরে আমার 86 সালে রেলওয়ে চাকরি হয়। আচ্ছা 85 সালের লাস্ট আর কি, ডিসেম্বরে জি রেলওয়ে চাকরি হয়। আমি ওখান থেকে চাকরি শুরু করি। চাকরি করে ওখান থেকে ঢাকা আসলাম, ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী থেকে আবার ঢাকা, ঢাকা থেকে চিটাগাং, চিটাগাং থেকে ঢাকা, রাজশাহী, পাকশি, পাকশি এসে 18 বছর থাকার পরে আমি চাকরি ভলেন্টিয়ার দেই 11 সালে। আচ্ছা আলমগীর ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। যেহেতু আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন এবং সেই সময় আপনি ছোট হলেও আপনার বয়স বোঝার বয়স হয়েছে, আমার মনে করি যে যেহেতু আপনি বর্তমানে এই বয়সে এসে আজকে স্বাধীনতার 50-55 বছর পরে এসে আপনি একটা আমাদের বাংলাদেশে সাংস্কৃতিক জগতে এবং ব্যবসায়ী জগতে নেতৃত্ব দিয়ে থাকেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন যে আমার কি কি জিনিস বর্জন করা উচিত আমার স্বাধীনতা রক্ষা করার জন্য? আজকে আহ, আমি প্রশ্নটা আরেকটু যোগ করি। বর্জন বলতে হচ্ছে যে আমরা তো সেই সময়ে 70 সালে 71 সালে পাকিস্তান একটা পরাশক্তির মতো, সেই শক্তিকে কিন্তু আমরা হারিয়ে কিন্তু মুক্তিযুদ্ধে জয় এনেছি। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে খুব কমই আছে যে 93,000 সৈন্য আত্মসমর্পণ করে মুক্তিযোদ্ধারা জয় ছিনিয়ে এনেছেন। আমরা সেটা, আমার কথা হচ্ছে গর্জনে না, অর্জনের প্রতি না। আমার প্রশ্নটা হচ্ছে যে অর্জনকে রক্ষা করার জন্য আমার কি কি মূল্যবোধ আমার ভিতরে আনা দরকার এবং কি কি মূল জিনিস আমাকে বর্জন করা দরকার। আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমি কি কি জিনিস আমার বর্জন করা দরকার? আসলে বর্জন করার এটা সামান্য একটি ব্যাপার, কিন্তু আমরা যদি মানে মুক্তিযোদ্ধা চেতনাকে ধারণ করি তাহলে কিন্তু আমাদেরকে কয়েকটা বর্জন করলে আমাদের দেশ ঠিক হয়ে যাবে, আমরা সবাই ঠিক থাকবো। তার মধ্যে সেটা কি? তার মধ্যে একটি হচ্ছে আমার দেশের দুর্নীতি, আর দুই নম্বর হচ্ছে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। মানসিকতা পরিবর্তন হলে আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারবো। দুর্নীতি বন্ধ হলে দেশ ওই মুক্তিযোদ্ধার চেতনা ধরে দেশকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার বিএনপি সরকার আসছেন, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, ওনার সদিচ্ছা আমার মনে হয় সবাই ভালো বলছে, আমরাও ভালো দেখছি। তারপরেও তাকে আরো অনেক কঠোর হতে হবে। এই দেশটা হচ্ছে মানে লুটের ইতে ছিল, তো এটাতে স্বাভাবিক নিয়ে আসতে হলে ওনাকে আরো অনেক কঠোর হতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ আলমগীর ভাই, সুন্দর বলেছেন। আশিকুর রহমান লুলু ভাই কি আপনি আছেন লাইনে? লুলু ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, আমাকে অ্যাড করতে হবে। লুলু ভাই আমরা এখনো আপনার কথা শুনতে পারিনি। আমরা জানি যে আশিকুর রহমান লুলু ভাই একজন চিন্তক এবং গবেষক, যিনি এই বিষয়গুলো নিয়ে চিন্তা এবং গবেষণা করেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন লুলু ভাইকে আজকের প্রতিপাদ্য বিষয় নিয়ে আমি তুলে ধরবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল এবং আপনি কোথায় অবস্থান করেছেন বা আপনার পরিবার কোথায় ছিলেন, এ বিষয়ে আপনি একটু বলবেন আমাদেরকে। প্রথমে আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমার মনে নেটের একটু সমস্যা হচ্ছিল। তো মুক্তিযুদ্ধের সময় আমি ছিলাম হচ্ছে আমার দাদুর বাড়ি। আমার দাদুর বাড়ি হচ্ছে এই ঈশ্বরদীর পাশেই, পদ্মা নদীর ওপারে, যেটাকে বলে গোলাপনগর বলে, দামোদদিয়া বলে, সেখানে আসলে আমরা ছিলাম। তখন আমার বয়স ছিল অলমোস্ট 7 বছর। তো স্বাধীনতা যুদ্ধের অতটা ইতিহাস আমি বলতে পারবো না, কিন্তু হার্ডিং ব্রিজ যেদিন ভাঙে
সেই ভাঙার দৃশ্যটা আমার এখনো ওইটুকু আমার একটু মনে আছে যে এটা কিভাবে ভাঙছে। একটু বলবেন আমাদেরকে হার্ডিং ব্রিজে কিভাবে কি হলো? হার্ডিং ব্রিজ হচ্ছে যুদ্ধের শেষের দিন বা তার আগের দিন আকাশ পথে খুব বোম্বিং টম্বিং হচ্ছিল। হঠাৎ করে এই হার্ডিং ব্রিজের উপরে এই বোমটা পড়ে, পরে একটা হার্ডিং ব্রিজের যে গার্ডার গুলো আছে, যেগুলা পিলার বলি আমরা, সেটা একটা ভেঙে পানিতে পড়ে যায়, সারি রেল লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এটা আমার স্পষ্ট মনে আছে। আর আজকের যে বিষয়ের যে প্রতিপাদ্য বিষয়, একটা হচ্ছে গর্জন আর একটা হচ্ছে বর্জন। আসলে বর্জনটা একটু একটু আলাদা বিষয়। যদি আমরা গর্জনকে আমি মানবিক দিক থেকে চিন্তা করি, শিক্ষামূলকভাবে চিন্তা করি, বা নৈতিকভাবে চিন্তা করি, ঐতিহাসিক দায় এবং দরদ দিয়ে যে চিন্তা করি, সেখানে একটা বিষয় তো অবশ্যই আছে। আর একটা হচ্ছে বর্জন। বর্জনটা তো আমরা এটা খুব সহজভাবে জানি যে স্বাধীনতার যুদ্ধকে যদি আমরা বাণিজ্যিকরণ করি, বাণিজ্যিকরণ করার একটা রেজাল্ট যে খুব ভয়াবহ হয়, সেটা আমরা বিগত 17 বছরে কিন্তু আমরা দেখছি। যেভাবে আমরা স্বাধীনতার চেতনাকে বিক্রি করার জন্য, তারপরে ভুলভাবে উপস্থাপন করার জন্য, হ্যাঁ, অতিমাত্রায় বেশি কথোপকথন করার জন্য, হ্যাঁ, স্বাধীনতার যুদ্ধের চেতনাটা অনেক সময় ভুলন্টিত হওয়ার কাছাকাছি ছিল। যেটা মুক্তিযুদ্ধের শহীদ নেতা নেত্রীদের যে ভুলভাবে উপস্থাপন করা, তাদের সম্বন্ধে কখনো কখনো ইতিবাচক কথা না বলে নেতিবাচক কথা বলা, নানাবিধ সংকট আমাদের মধ্যে ছিল। সেগুলো কোনো পক্ষেই আসলে আমাদের জন্য কোনো ভালোই ছিল না। যেটা আমি মনে করি যে বিগত 17 বছরে বা তার আগেও যে ঘৃণার কিছু বার্তা আসলে আমরা এই সমাজে আমরা প্রেরণ করেছি। আর যেখানে আমি মনে করি যে রাজনৈতিক উস্কানি, সহিংসতা এবং বাণিজ্যিকরণ, এই সমস্ত জিনিসগুলো যদি বর্জন না করা যায়, তাহলে স্বাধীনতার সুফল আসলে আমরা পাবো না। কারণ হচ্ছে যে স্বাধীনতার যে সূর্য আমরা উদিত হতে দেখেছিলাম, স্বাধীনতার সময় আমার মায়ের যে চিন্তা চেতনা ছিল, যে গর্জনগুলো ছিল, যে স্বপ্নগুলো ছিল, সেগুলো অ্যাচিভ করার জন্য আসলে আমাদের যে জার্নি, আমাদের যে ভ্রমণ, সেটা যদি সঠিকভাবে আমরা না করতে পারি, তাহলে আমার মনে হয় না যে স্বাধীনতার আমরা কোনো সুফল পেতে পারি। আমি যদি বিগত নির্বাচনের কথাটাই বলি, হ্যাঁ, যে এটা বলা প্রাসঙ্গিক হবে কিনা আমি জানি না, যে আমাদের সারা বাংলাদেশের যেভাবে নির্বাচনের সময় একটা বিষয় আমরা নতুন ভাবেই মানে খুব খেয়াল করে দেখলাম যে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, নানাবিধ সমীকরণটা ছিল এবারকার নির্বাচনের মধ্যে, যেখানে আমরা একটা রেজাল্টও আমরা পেয়েছি। এই সমস্ত দিকগুলো বিবেচনা করে আমি মনে করি যে আমাদের যে স্বাধীনতা যে মূল মন্ত্র, আমাদের দায় এবং দরদ, এই দুইটা একত্রিত মিল করেই আসলে আমাদের স্বপ্ন দেখাটা উচিত বলে আমি মনে করি। আমি সুন্দর বলেছেন লুলু ভাই। আমি একটু ধরাই দিই, মানে আমাকে বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদের অনেক স্নেহের মানুষ, পাত্র আর কি। আমি কিছু জিনিস চিন্তা করি। আমি আজকের বিষয়বস্তু যখন ঠিক করেছি, তখন খুব ভেবে চিন্তেই ঠিক করেছি। কারণ আমি সত্যটা সত্য বলতে হবে। যেমন আপনি যেরকম বললেন, একটা খুব সুন্দর কথা বলেছেন যে বিগত 17 বছরে অতিমাত্রায় স্বাধীনতা প্রিয় এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধকে বাণিজ্যিকরণ করার কারণে আজকে কিন্তু জনগণ অতিষ্ঠ হয়ে প্রত্যাখ্যান করেছেন। তারা কিন্তু স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটা সংগঠন। আমি শুধু মানে একটা কথা আছে যে একটা ডাক্তার যদি ভুল করে, তাহলে একটা শুধু রোগী মারা যায়, বা একটা ইঞ্জিনিয়ার যদি একটা ভুল করে, সাথে একটা বিল্ডিং মারা যায়, ধ্বংস হয়। কিন্তু একটা রাজনীতিবিদ যদি ভুল করে, তাহলে সোসাইটি ধ্বংস হয়ে যায়, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। আপনি কি মনে করেন যে 71 এবং 24কে একই সূত্রে গাঁথা বা কম্পেয়ার করা যাবে? আজকে যারা অতিমাত্রায় উৎসাহিত, একই ভুল কিন্তু যেমন বিগত সরকার আমলে করেছে 17 বছর, আবার পরবর্তীতে 24-এ এসে, হ্যাঁ, একটা অভ্যুত্থান হয়েছে, একটা জনগণের কিন্তু সেইটাকে আবার কিন্তু সেই স্বাধীনতা বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে তারা আবার 71-কে ছোট করে 24-এর সাথে কম্পেয়ার করতে যাচ্ছেন। এই বিষয়গুলোকে আপনি কি মনে করেন?
কিভাবে দেখেন? ধন্যবাদ শামীম। আসলে ৭১কে অস্বীকার করা মানে হচ্ছে বাংলাদেশকে অস্বীকার করা। Yes, আর যদি আমারও বাংলাদেশ না থাকে তাহলে আমার মনে হয় যে আমাদের যে জুলাই যে গণ অভ্যর্থনটা হলো, হ্যাঁ, সেটার কিন্তু পূর্ণতা কখনোই পাবে না যদি আমি ৭১কে স্বীকার না করি। জি। আসলে ৭১ তো আমাদের মায়ের একটা স্বপ্নের জিনিস, সেটা ছিল স্বাধীনতা, যে আমরা নিজেরা স্বাধীন হব। হ্যাঁ, আসলে স্বাধীনতা মানে কিন্তু একটা নির্দিষ্ট ভূখণ্ড না, বা রক্ত একটা পতাকার রং না। স্বাধীনতা তো একটা মানুষের একটা স্বপ্নের একটা ভিত্তি স্থাপন করা, যে যারা জ্যোতি ভরা মানুষ, হ্যাঁ, তারা কিন্তু জ্যোতি দিয়েই স্বাধীনতাকে মূল্যায়ন করে। আর ২৪-এর যে গণ অভ্যর্থন, সেটা কিন্তু স্বাধীনতার যে মূল মন্ত্র, যে আমি স্বাধীনভাবে কথাবার্তা বলবো, হ্যাঁ, আমি স্বাধীনভাবে চিন্তা করবো, হ্যাঁ, যার যার বিষয় শেষে মূল্যায়িত হবে, হ্যাঁ, কেউ এখানে বৈষম্যের শিকার হবে না, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু ২৪ তারিখে মানে একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সংগঠিত হতে হতে একটা পর্যায়ে যায় সারি এই জুলাইয়ের জন্ম নিছে। হ্যাঁ, আসলে এটা কোনো অবস্থাতেই দুইটা জিনিস কিন্তু আলাদা করে দেখার কোনো সুযোগ বা আছে বলে আমি মনে করি না। যে আমি আবারও বলি, ৭১ মানেই হচ্ছে বাংলাদেশ, ৭১কে অগ্রাহ্য করা মানেই বাংলাদেশকে অস্বীকার করা। বাংলাদেশকে অস্বীকার করলে জুলাই সনদের কোনো মূল্য থাকবে না। এটা তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন। একদম একদম ঠিক বলেছেন লুলু ভাই। আমি যাব আবার আমাদের শ্রদ্ধেয় সোনু ভাইয়ের কাছে। একটা জিনিস আমার বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়। আহ, তিনি আগের টার্মের থেকে বর্তমান টার্মে এসে অনেক ম্যাচিউরিটির পরিচয় দিচ্ছেন, তার আচার আচরণে, তার ভঙ্গিতে, তার বক্তৃতা। যে কথাটা আলমগীর ভাই বলছিলেন যে সবার আগে বাংলাদেশ, আমি যে যাই করি না কেন সবার আগে আমার বাংলাদেশ। তো সোনু ভাইকে আমি আমার প্রশ্ন যে আজকে স্বাধীনতার দিবসের দিনে, ঠিক আগের দিনে আমি ঢাকাতে দেখলাম পাকিস্তান দিবস পালন করা হচ্ছে। বাংলাদেশ যেই মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা যে পাকিস্তানকে হারিয়ে, আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান, আমাদের শত্রু রাষ্ট্র, অনেকে ভাবে বন্ধু রাষ্ট্র। হ্যাঁ, এখন বিভিন্ন অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এর কারণে আমাদের বন্ধুত্ব করতে হয়, সম্পৃক্ততা করতে হয়, দ্যাট ইজ আলাদা। মানে কিন্তু আমাদেরকে তো তারা, তাদের বিনিময়ে আমরা যুদ্ধ করেই আমরা জয়ী হয়েছি। আপনি কিভাবে দেখেন সোনু ভাই যে পাকিস্তান দিবস পালন করা হচ্ছে? তারা এটা আগে কখন করেছে কিনা আমি দেখিনি। বা আমার কি কি জিনিস বর্জন করা উচিত মনে করেন? এই জিনিসগুলো কি সরকারিভাবে প্রতিবাদ করা উচিত ছিল কিনা? আমার চিন্তা চেতনা এটাই, মহান স্বাধীনতা দিবস, এই দিনটা না আসলে আজকে বাংলাদেশ হতো না। এই দিনটা না আসলে আমরা আজকে বাঙালি হিসাবে গর্ব অনুভব করতাম না। আজকে পৃথিবীব্যাপী এই বাংলা ভাষা একটা মাতৃভাষা স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা হিসাবে। আমার কাছে সবচেয়ে বড় যে জিনিস আমাদেরকে যেটা পরিত্যাগ করতে হবে, সেই পরিত্যাগটা হলো পাকিস্তানি মহব্বত আর ভারত মহব্বত। সে Yes. আমার সহযোগিতার, সে আমার বন্ধু, পুরা পৃথিবী আমার, যেখানে আমাদের পুরা পৃথিবীকে গ্লোবাল নেটওয়ার্ক পৃথিবী, এবং আমাদের যেখানে আমাদের স্বার্থকে সংরক্ষিত করতে পারবো সেই জায়গায় আমরা তাদের সাথে আমরা বন্ধুত্ব করতে পারি। কিন্তু আমরা এখানে প্রীতি চলবে না, এই মহব্বত চলবে না। এই প্রীতিটাকে আমরা যেদিনকে আমরা প্রত্যাখ্যান করতে পারবো, পাকিস্তানি প্রীতি আর ভারত প্রীতি, সেদিন কিন্তু আমরা একটা দেশপ্রেম আসবে। এই দেশপ্রেমের আমাদের ভিতর অনেক ঘাটতি। এই দেশপ্রেম ঘাটতির কারণে আমরা কিন্তু অনেক পিছাই যাচ্ছি। কারণ হলো এই ভূখণ্ডের আমরা যারা বসবাস করি, পৃথিবীর বুকে কোনোটা একটা ভাষার উপরে কোনো দেশ আমার জানা মতে স্বাধীন হয় নাই। যে বাংলা ভাষার উপরে যে এই দেশটা স্বাধীন হয়েছে, সেই সাধনা চেতনা, যেখানে বাঙালি
98% বাঙালি বসবাস করে এই ভূখণ্ডে। এই 56,000 বর্গ মাইলের ভিতরে 98% বাঙালি বসবাস করে। আর অন্যান্য ভাষার যেমন চাকমা আছে, মায়ানমার আছে, ক্ষুদ্রনী গোষ্ঠী আছে, তারপরে মগ আছে, তারপরে সাঁওতাল আছে, এসব ভাষার কিছু মানুষ আছে, সেটা হলো 2%। এই 2% মানুষ এবং এত পার্সেন্ট যে 98% বাঙালি একটা ভূখণ্ডে বসবাস করছে, সেখানে আমাদের দেশটা এত উর্বর, এত এই ভূখণ্ডটা এত উন্নত, সেটা আরো অনেক আগাই আমরা যেতে পারতাম। আমরা মালয়েশিয়াকে পেছায় ফেলতে পারতাম, আমরা এত আগাই যেতাম, আমরা ভারতকে পেছায় ফেলতে পারতাম, আমরা পাকিস্তানকে পেছায় ফেলতে পারতাম। কিন্তু আমাদের যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধ অনেক ঘাটতি কেন হয়েছে আমি চিন্তা করতাম। এই ঘাটতিটা আসছে আমি মনে করি, আমি দেখছি যে 71 সালে স্বাধীন হয়ে গেল 16 ডিসেম্বর। এই স্বাধীনতার পর আমরা যখন আমি 73 সালে আবার আমরা ঈশ্বর দিতে আসি, এর পরই দেখি যে আমরা দেখতে পেলাম যে মুক্তিযোদ্ধার চেতনা, এই মুক্তিযোদ্ধার চেতনাটা কি ছিল? এই মুক্তিযোদ্ধার চেতনাটা আমাদের ভিতরে কিন্তু প্রতিপালন হয় নাই। মুক্তিযোদ্ধার চেতনা ছিল এই যে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করত, আমাদেরকে অনেক বঞ্চিত করত, আমাদের এখানকার জিনিস সে পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত, আর আমাদের অধিকার থেকে, মানুষের যে অধিকার, সেই অধিকার থেকে তারা আমাদের বঞ্চিত করছে। তার কারণে আমাদের এটা যুদ্ধ। এবং তারা আমার ভাষার হাতে একটা, যেখানে আমরা 98% বাঙালি যেখানে বসবাস করছে, সেই ভাষাকে তারা চাপিয়ে দিয়েছিল উর্দু ভাষা বলে। সেখানে 52 সালে একটা ভাষা আন্দোলন হয়েছে। এই ভাষা আন্দোলনের কারণে পর্যায়ক্রমে রফিক, বরকত, জব্বার যারা শহীদ হয়েছেন, এই পর্যায়ক্রমে আসার পরে যে কথাটা আমি আসছি যে মুক্তিযোদ্ধা যে স্বাধীন হলো, এই চেতনা কি ছিল? চেতনা ছিল যে আমার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা আর শিক্ষা, এই 5টা মৌলিক অধিকারের জায়গায় আমরা এক জায়গায় থাকবো। যেটা আমরা একটা প্রতিফলন ঘটাতে পারছিলাম আমরা এরশাদ পিরিয়ডে, যে রেলের ভিতরে, আমি যেহেতু রেলে চাকরি করছি দীর্ঘদিন ধরে, আমি সাবেক ছিলাম, আমি দীর্ঘদিন প্রায় 20 বছর রেলের সেন্ট্রালের জয়েন্ট সেক্রেটারি রেল শ্রমিক দলের। আর আমার যে জেনারেল সেক্রেটারি এস এ খালেদ সাহেব অত্যন্ত একটা বিনয়ী মানুষ, এবং সমস্ত ট্রেড ইউনিয়নকে সে এক জায়গায় রাখছিল। রেল সংগ্রাম পরিষদ গঠন করেছিলাম, 7টা সংগঠন নিয়ে আমরা রেল সংগ্রাম পরিষদ গঠন করেছিলাম, রেলের ট্রেড ইউনিয়ন। এটা সম্ভব হয়েছিল একমাত্র এস এ খালেদ সাহেবের জন্য, কারণ উনি জাতীয়তাবাদীতে বিশ্বাসী। আজকে আমি বিশ্বাস করি যেটা বেগম খালেদা জিয়া বলছেন, বেগম খালেদা জিয়াকে যখন মিথ্যা একটা কেচের ভিতরে আটকাই দিয়ে তাকে যে জেল জুলুম নির্যাতন করছে, এই জেল জুলুম নির্যাতন করার পর তাকে বিদেশে পাঠাতে পারে নাই। বলছে যে আমার জায়গার নাই, কোনো জায়গা নেই, আমার জায়গা, আমার জন্ম এখানে আমি জন্মেছি, এখানে আমি মৃত্যুবরণ করবো। তার ভিতর যে প্রগাঢ় দেশপ্রেম ছিল, এই দেশপ্রেম যদি আমাদের ভিতর গড়ে ওঠে, সেটা যদি তারেক রহমানের মধ্যে গড়ে ওঠে দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার মতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো দেশপ্রেম গড়ে ওঠে, তাহলে তারেক জিয়াও ইনশাআল্লাহ আমি মনে করি যে এই দেশকে করতে পারবে। আমরা যেরকম ঐক্য পরিষদ গড়েছিলাম, সংগ্রাম পরিষদ গড়েছিলাম, এই সংগ্রাম পরিষদের মধ্য দিয়ে আমরা রেলকে সেদিনকে স্যার এরশাদের সময় হাত থেকে রক্ষা করতে পারছিলাম। আমরা ব্রিজ, যে যমুনা ব্রিজের অবদান আমাদের খালেদ সাহেবের এই সংগ্রাম করে সমস্ত 25,000 শ্রমিককে আমরা প্রেস ক্লাবে জমায়েত করতে পারছিলাম সেদিন। এবং সেখানে দাবি দিছিলাম যে আমরা রেলের আমরা টাকা চাই না, আমাদের বেতন বৃদ্ধি করো, সেটা না, আমরা রেলকে বাঁচাতে চাই। যমুনার উপর যদি রেল লাইন না দেওয়া হয়, তাহলে পরে আমাদের রেলকে আমরা বাঁচাতে পারবো না, রেল সম্প্রসারণ হবে না, রেল ধ্বংস হয়ে যাবে। এখন এই যমুনা ব্রিজের উপরে কিন্তু যে বিশ্ব ব্যাংক এবং IMF যে সাহায্য দিচ্ছে, সেটা কিন্তু যমুনা ব্রিজের উপর রেল লাইন দিছিল না। আপনারা দেখেন যে আগে একটা পাখার পারে জোর করে সে এটা রেল লাইন বসাই সেরে আজকে রেলকে ডেভেলপ করতে পারছি। আমি মনে করি যে আমরা যে শুধু একটা সেক্টর, রেল সেক্টর, যদি আমরা ঐক্যবদ্ধ হবে রেলকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছিলাম, সেই ঐক্যবদ্ধ যদি করতে পারে, জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে তারেক রহমান, তাহলে পরে এই যে বর্জনের কথা বলা হচ্ছে, এই বর্জনগুলো যদি ত্যাগ করতে পারে, তারেক রহমান আজকে এই দেশকে আবার সোনার দেশে গড়ে তুলতে পারবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার মতো। আমি আশা করি।
সুন্দর বলেছেন সোনু ভাই। আমরা অনুষ্ঠানে একদমই মানে শেষের দিকে, আমরা আপনার কথার বিষয়বস্তু বুঝতে পেরেছি। আপনার একটাই কথা হচ্ছে যে আমার একুশের চেতনা, আমার মুক্তিযুদ্ধের চেতনা, আমার ভাষার চেতনা, আমার জি মুক্তিযুদ্ধের সংগ্রামের ইতিহাস, এগুলো মাথায় রেখে যেভাবে স্যাক্রিফাইস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন, যেভাবে স্যাক্রিফাইস বেগম খালেদা জিয়া করেছেন, সেই স্যাক্রিফাইস গুলো মাথায় রেখে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করছেন আপনি। আপনার জি কথার এক্সাম্পল রেলের মাধ্যম দিয়ে আপনি একটা এক্সাম্পল টেনেছেন বা বিষয়বস্তু টেনেছেন। আমরা আসবো আরেকটু শেষে, আবার 1 মিনিটের জন্য আবার আসবো। আমরা একটু আলমগীর ভাইয়ের কাছে আরেকটু দেশের গান শুনতে চাই, আর একটা দেশের গান। দামাল ছেলে আইরে আইরে ফিরে আইরে আইরে ফিরে আইরে ফিরে আইরে ফিরে বাংলা মায়ের তামাল ছেলে আইরে আইরে ফিরে আইরে আইরে ফিরে আইরে ফিরে আইরে ফিরে তোদের আশায় উঠেছে তোদের আশায় উঠেছে বাংলার আঙিনায় আইরে আইরে ফিরে আইরে ফিরে ধন্যবাদ, ধন্যবাদ আলমগীর ভাই। লুলু ভাইয়ের কাছে একটু যাচ্ছি আমি, একটু প্রশ্ন। আমাদের আলোচনা শুধুমাত্র টকশোর মধ্যে সীমাবদ্ধ থাকুক এরকম আমরা চাই না। আমরা চাই যে আমাদের জেনারেশন বা পরবর্তী প্রজন্মকে একুশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো দেওয়া উচিত। যেমন আমরা বলি যে আপনারা 80-র দশক, আমরা 90-র দশক বা পরবর্তীতে আমাদের স্কুল ব্যবস্থার মাধ্যমে কিন্তু, আমাদের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে কিন্তু স্কুলগুলোতে একুশ, মুক্তিযোদ্ধা বা এইসব বিষয় নিয়ে আলোচনা করা হতো। লুলু ভাই, আপনি কি মনে করেন যে আমাদের স্কুলিং এ আমাদের সময় থেকে বা পরবর্তীতে আপনাদের জেনারেশন 80, 90, 2000 সাল পর্যন্ত স্কুল ব্যবস্থার মধ্যে কি আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা, একুশের চেতনা নিয়ে প্র্যাকটিসটা হয়, নাকি পুরোটাই স্কুলিং ব্যবস্থাটাকে একটু কমার্শিয়ালের মধ্যে চলে গেছে? সেই কমার্শিয়াল স্কুল ব্যবস্থা থেকে আমরা বর্জন করতে পারি কিনা? ধন্যবাদ শামীম। আসলে 90 দশকের পর থেকে বাংলাদেশে ধীরে 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 একটা পর্যায়ে 2000 সালের পরে বিগত 17 বছর তো একুশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা একেবারে এটা পরিপূর্ণভাবে বাণিজ্যিকরণ করা হয়েছিল, এমন ভাবে বাণিজ্যিকরণ করা হয়েছিল যার ফলে আর এই সমস্ত জিনিসগুলো স্কুল কলেজে নাই। আমি আবার আপনার বাবার কথাই আমার মনে পড়ে। আবার আমরা ঈশ্বরদী কলেজে যখন পড়াশোনা করছি তখন বিশেষ করে 3টা দিনে 4-5টা প্রোগ্রাম একসাথে হতো, সাহিত্য সাংস্কৃতিক প্রোগ্রাম হতো। সেখানে রচনা প্রতিযোগিতা থাকতো, মুক্তিযুদ্ধের উপরে গল্প বলার, ধারাবাহিক গল্প বলার কথা থাকতো। সেখানে গানের একটা প্রতিযোগিতা হতো, কবিতার প্রতিযোগিতা হতো। 21শে ফেব্রুয়ারি সেম এইভাবে অনুষ্ঠানগুলো হতো, যে কিভাবে সাহিত্যের বা কবিতার বিকাশ ঘটানো যায়, সেটা আসলে এখন আমাদের বাংলাদেশে এটা নাই বললেই চলে। এখন দেখা যাক আমাদের নতুন ভাবে বাংলাদেশ সাজানোর জন্য যে দায় এবং দরদ নিয়ে বর্তমান সরকার কাজ করার চেষ্টা করছে, সেটা হয়তো সফল হবে। তো শামীম ভাই, আমি একটা কথা ভুলে যাব, যেটা আপনি বলছিলেন যে 71 এবং 24-এর কথা। আসলে 71টা ছিল হচ্ছে একটা ফাউন্ডেশন, যেটাকে ভিত্তি বলা হয়। সেটার মূল ইটা ছিল হচ্ছে যে বাংলাদেশের যে যেটাকে বলে একটা রাষ্ট্রের জন্য একটা আন্দোলন, সেখানে
জনগণের অংশগ্রহণ ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা ছিল, সেটার ফল ছিল হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করা। আর 24-এর যে আন্দোলনটা ছিল সেটা আসলে মূলত হচ্ছে 71 সালের যে আমরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলাম, সেই স্বাধীনতাকে আমরা কেমন দেখতে চাই, বৈষম্যহীনভাবে দেখতে চাই, সেটার একটা গণ আন্দোলন ছিল। হ্যাঁ, এটার কিন্তু একটা জায়গায় হচ্ছে খুব বড় ধরনের মিল ছিল, সেখানে হচ্ছে যে দুইটা সংগ্রামেই কিন্তু জনগণের অংশগ্রহণ ছিল, এবং দুইটা সংগ্রামই ছিল কিন্তু হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে করা। আর মূলত যেটা আপনি প্রশ্ন করছিলেন যে 71-কে করলে কি মানে এটা কি হতে পারে, আসলে 71-কে বাদ দিলে তো 24-এর সম্ভব নয়, বরং 24 হলে 71-এর উপরে ভিত্তি করে তার মূল্যবোধকে নতুন ভাবে জানার একটা প্রচেষ্টার একটা আন্দোলন ছিল। আমি একটু ভুলে যেতাম বলে আমি আবার একটু সংযোজন করলাম। একদম ঠিক বলেছেন লুলু ভাই। আমি একটু একটা কথা বলি। এখানে সবচাইতে বড় বিষয়বস্তু আমি সোনু ভাই এবং লুলু ভাইয়ের কথা থেকে যেটা পেলাম, যে নো ডাউট একটা কথা উচ্চারণ করতে হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই এদেশের স্বাধীনতা হয়েছিল। নো ডাউট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা উজ্জীবিত হয়েছিল। এই 71 সময় কিন্তু মুক্তিযুদ্ধের সময় কিন্তু কোনো বাণিজ্যিকায়ন ছিল না। তারা এই দেশের জন্য মৌলানা ভাসানী, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেক্টর কমান্ডার ও এমএজি ওসমানী, তারা সবাই কিন্তু এই দেশের জন্য জীবন দিয়েছেন, এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, এই দেশকে নিয়েই চিন্তা করতেন। তারা কখনো বাণিজ্যিকায়ন চিন্তা করেনি। পরবর্তীতে জেনারেশন এসে, আমি ভুল বললে বড় হয়ে আপনারা ধরাই দিবেন, আপনারা অনেক প্রাজ্ঞ বিষয়গুলোতে। যখন দেখেন আজকে বেগম খালেদা জিয়ার বাড়ি যদি না ভাঙা হতো, আমি মনে করি আজকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হতো না। জনগণের সেন্টিমেন্ট, মানে আপনি ইট মারবেন, আপনি কিন্তু আর একটা পাটকেল খাওয়ার জন্য চেষ্টা মানে তৈরি থাকবেন। এই 17 বছর মুক্তিযুদ্ধের চেতনা, শিল্প, সংস্কৃতি সবকিছুকে কিন্তু বাণিজ্যিকায়ন করা হয়েছে। মানে এবং এত পরিমাণে বাণিজ্যায়ন করতে করতে এটা বিজ্ঞাপনে পণ্য বানাই ফেলার পর মানুষের কিন্তু একটা রুচি নষ্ট হয়ে গেছে। আপনি এক জিনিস যখন শ্রদ্ধার জায়গাটা সব সময় অ্যাভেলেবেল করে দেওয়া যাবে না। ঠিক একই রকম ভাবে আমি চাইবো, আমার একটা চাওয়া, আমি এখন 50 বছর আগের পেছনে খুব বেশি যেতে চাই না। আমার এখন বেসিক জিনিস হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এই মৌলিক অধিকারগুলোকে মানুষের কর্মসংস্থান তৈরি করতে হবে। মানুষকে আমার বাঙালি, দেখেন ভাষার কথা আমাদের কেন আসছে, যে জাতি ভাষার জন্য জীবন দিল, বিশ্বের আর কোনো জাতি ভাষার জন্য জীবন দেয়নি, সেই ভাষাটাকেই আমরা পরিপূর্ণভাবে কি করি না, বিষয়বস্তুর মধ্যে আনি না। চাইনিজরা দেখেন, চাইনিজ আজকে বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে, তারা ইংরেজি বলতে চায় না, তারা ইংরেজি কোনো অবস্থাতেই বলতে চায় না এবং বুঝতেও চায় না। তাহলে চাইনিজরা কি বিশ্বব্যাপী করছে না, নেতৃত্ব দিচ্ছেন না? ভাই বলছিলেন আমাদের থেকে অনেক বড় ভূখণ্ড কিন্তু, ছোট ভূখণ্ড কিন্তু এই ইসরায়েল, ব্রুনাই, মালয়েশিয়া, তারা আজকে কোথায় চলে গেছে? সিঙ্গাপুর। কিন্তু ভৌগোলিকগতভাবে আমার যে অবস্থান, এটা এত প্রোডাক্টিভ বা মানে উৎপাদনশীল একটা জায়গা, আমার মানব সম্পদ এত উন্নত, সারা বিশ্বের এখন আমাদের সবচাইতে বেশি মানব সম্পদ ওয়ার্কার হিসেবে কাজ করছেন। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে নেতৃত্বের একটা শূন্যতা আছে। সেই নেতৃত্বের শূন্যতা নিয়েই জন্যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দীর্ঘদিন পরে একজন মানে পুরুষ নেতৃত্ব বা যোগ্য এক সন্তান বলা যায়, তাকে ম্যান্ডেট দিয়েছেন বাংলাদেশের জনগণ। সামনে আমরা ভবিষ্যৎ আশা করব। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমার শেষ প্রান্তে আসার আগে আমি আপনাদেরকে আর একটা কবিতা শোনাতে চাই। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন,
তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাঠের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্য এক থুরথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নুটছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। ধন্যবাদ। আজকের আমাদের পাবনা টিভির আয়োজন আমার গর্জনের স্বাধীনতা, আমার বর্জনের স্বাধীনতার আজকের এই অনুষ্ঠানে আর অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট সংগঠক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব জাহিদুল আলম তনু ভাই, চিন্তক এবং গবেষক জনাব আশিকুর রহমান লুলু, এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং সাধারণ সম্পাদক ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী রাজশাহী বেতার জনাব এস আলমগীর ভাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য এবং মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন। 1 মিনিট করে আপনারা সবাই একটু বিদায় নেবেন আজকের অনুষ্ঠান থেকে। আমি পাবনা টিভির সঞ্চালক শামীম হাসানকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই মহান স্বাধীনতা দিবসে। আজকে আমি এই আলোচনায় 3 জন নক্ষত্র পেয়েছি। এস আলমগীর অত্যন্ত একটা ডায়নামিক এবং সচেতন মানুষ এবং স্বাধীনতার পক্ষের, এবং সে সংস্কৃতিকে আগাই নেওয়ার জন্য যে নিরলস কাজ করে যাচ্ছে, তার প্রতিফলন আমরা ঈশ্বরদী সাহিত্য সাংস্কৃতিক পরিষদে পেয়েছি। আশিকুর রহমান লুলু, তার চিন্তা চেতনা অন্য ধরনের, একটা পরিবেশকে সে পরিবর্তন করে তার কর্মসূচিকে আগাই নেওয়ার জন্য। আমি আশা করি শামীম যেন এই সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আমার এই 2 নক্ষত্র আশিকুর রহমান লুলু এবং এস আলমগীর এর পাশে সবসময় থাকে, তাহলে তাদের কর্মসূচি তরুণদের ভিতরে এই পৌঁছায় দিতে পারবে, এবং এই তরুণদের ভিতরে পৌঁছায় দিলে তাদের জাগ্রত হবে এবং মুক্তিযোদ্ধার চেতনা জাগ্রত হবে, এবং মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে বহুমুখী গণতন্ত্রের বিশ্বাসী তারেক রহমান যেন সুন্দর দেশ গড়ে, এই আশা উদ্দীপনা রেখে আমার আজকের এই বক্তব্য এবং মহান স্বাধীনতা দিবস সবাইকে এই সালাম জানিয়ে, আজকে বিটিভি কে আমরা সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ সোনু ভাই। লুলু ভাই একটু 1 মিনিটে শেষ করবেন। ধন্যবাদ পাবনা টিভির সকল কলা কৌশলীকে। আর আমার মনে হয় যে আজকের এই যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই আলোচনার
প্রেক্ষিতেই আমি সর্বশেষ একটা কথাই বলবো, স্বাধীনতা হোক দায় এবং দরদে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাধীনতার শুভেচ্ছা। ধন্যবাদ। আলমগীর ভাই। ধন্যবাদ শামীম হাসানকে এবং পাবনা টিভিকে। আজকে আমরা তিনজন আমার সেনর ভাই, সদ্দে ভাই, জাহিদুল ইসলাম সনু ভাই, লুলু ভাই, আমরা আজকে পাবনা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামীতে আরো নতুন কিছু নিয়ে এসে আমাদের শামীম হাসান ভাই আমাদেরকে উপহার দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আজকের অতিথিবৃন্দকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে পাবনা টিভির আয়োজনে আজকের স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন আমার গর্জনের স্বাধীনতা, আমার বর্জনের স্বাধীনতা। আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো আপনারা মতামত জানাবেন আমাদের পাবনা টিভির ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। অনুষ্ঠানটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং পরবর্তীতে আগামী কোনো অনুষ্ঠানে অন্য কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। শুভরাত্রি।